উচ্চ মাধ্যমিক ভূগোলের তৃতীয় সেমিস্টারের সিলেবাসের সেটেলমেন্ট বা জনবসতি থেকে এর আগে আমি 3টি ক্লাস করেছি, তাই তো, এবং ওই 3টি ক্লাসে গ্রামীণ বসতি কমপ্লিট করে দিয়েছি। তো এই সেটেলমেন্ট বা জনবসতি থেকে আজকের ক্লাসটি আমার 4 নম্বর ক্লাস। আর আজকের ক্লাসে আমরা পৌর বসতি সম্পর্কে ডিটেলসে জানব। ঠিক আছে, দেখো তো পৌর বসতি কি। দেখো, পৌর বসতি বলতে টাউন এলাকা, কি বলছি, পৌর বসতি বলতে টাউন এলাকা অর্থাৎ শহর, নগর, মহানগর, এই বসতি এলাকাগুলিকে বোঝায়। ঠিক আছে, তবে ভারতের জনগণনা বিভাগ বা আদমশুমারি বিভাগ 1971 সালে এই পৌর বসতির একটি সংজ্ঞা দিয়েছে। তো প্রথমে আমরা এই পৌর বসতি কি এই সংজ্ঞা দিয়ে শুরু করি। চলো দেখো, ভারতের জনগণনা বিভাগ 1971 সালে পৌর বসতির সংজ্ঞা দিতে গিয়ে 4টি বিশেষ বৈশিষ্ট্যের কথা বলেছেন। যে কোনো বসতিতে যদি ওই 4টি বিশেষ বৈশিষ্ট্য থাকে তবে ওই বসতিটাকে পৌর বসতি বলা হবে। ঠিক আছে, ওই 4টি বিশেষ বৈশিষ্ট্য কি কি দেখো। প্রথম বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য, যে বসতিটির মোট জনসংখ্যা হবে 5,000 জন বা তার বেশি। খুব ইম্পর্টেন্ট কিন্তু, যে বসতিটির মোট জনসংখ্যা হবে 5,000 জন বা তার বেশি। 2 নম্বর, জনসংখ্যার ঘনত্ব হবে প্রতি বর্গ কিমিতে 400 জন। তাহলে বসতির জনসংখ্যা কত? প্রতি বর্গ কিমিতে 400 জন বা তার বেশি। 3 নম্বর, অঞ্চলটির মোট কর্মক্ষম পুরুষ জনসংখ্যার 75%, মানে মোট পুরুষ কর্মীর 75% অকৃষি পেশায় নিযুক্ত থাকবে, মানে কৃষি কাজের সঙ্গে যুক্ত থাকবে না, অকৃষি পেশায় নিযুক্ত থাকবে। 4 নম্বর, অঞ্চলটি মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ড বা নোটিফাইড টাউন এরিয়া কমিটি দ্বারা পরিচালিত হবে। ওকে, তো যদি কোনো বসতির এই 4টা বৈশিষ্ট্য থাকে, তখন সেই বসতিটাকে বলা হবে পৌর বসতি। ঠিক আছে, এবার প্রশ্নগুলো তোমরা এক এক করে লিখে নাও। এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে। প্রথম প্রশ্ন হতে পারে যে পৌর বসতির ন্যূনতম জনসংখ্যা কত। তার উত্তর কি হবে? কত? 5,000 জন। যে পৌর বসতি হতে গেলে মিনিমাম জনসংখ্যা কত হতে হবে? 5,000 জন হতে হবে। তো প্রশ্ন হতে পারে যে পৌর বসতির ন্যূনতম জনসংখ্যা কত, এটা লিখে নিবে তোমরা। ঠিক আছে, উত্তর কত? 5,000 জন। 2 নম্বর প্রশ্ন হতে পারে যে পৌর বসতিতে জনসংখ্যার ঘনত্ব কত হবে। পৌর বসতিতে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিমিতে কত? তাহলে কত? পৌর বসতিতে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিমিতে 400 জন। ঠিক আছে, এটাও প্রশ্ন হতে পারে। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন, মানে এই বৈশিষ্ট্যগুলো দিয়ে প্রত্যেকটা দিয়ে প্রশ্ন হতে পারে। 3 নম্বর প্রশ্ন হতে পারে যে পৌর বসতির কত শতাংশ মানুষ অকৃষি পেশায় নিযুক্ত থাকবে। তাহলে অকৃষি পেশা মানে কি? শিল্প, ব্যবসা বাণিজ্য, চাকরি, এগুলো, তাই তো। কত শতাংশ? 75% মানুষ ওই সব পেশায় যুক্ত থাকবে, মানে অকৃষি পেশার সঙ্গে যুক্ত থাকবে। তো প্রশ্ন কি বলছি? প্রশ্ন হতে পারে যে পৌর বসতির কত শতাংশ পুরুষ জনসংখ্যা বা পুরুষ কর্মী অকৃষি পেশায় নিযুক্ত থাকবে। উত্তর কত? 75%। ঠিক আছে, আর এই যে 4 নম্বর যেটা আছে, দেখো 4 নম্বর কিরকম। দেখো যে অঞ্চলটি মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ড বা নোটিফাইড টাউন এরিয়া কমিটি দ্বারা পরিচালিত হবে। কিরকম দেখো, যে আমরা যারা গ্রামে থাকি, গ্রামে বাস করি, আমরা দেখি যে গ্রামের প্রশাসনিক কার্যকলাপ কার দ্বারা পরিচালিত হয়। গ্রামের প্রশাসনিক কার্যকলাপ পরিচালিত হয় কার দ্বারা? কি? পঞ্চায়েতের দ্বারা, তাই তো। গ্রামে পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এরা আছে, এরাই গ্রামের কি প্রশাসনিক কাজকর্মের পরিচালনার সঙ্গে যুক্ত। গ্রামের রাস্তাঘাট মেরামত করা, রাস্তাঘাট তৈরি করা, পানীয় জলের ব্যবস্থা করা, কি করে? কারা করে? পঞ্চায়েতরা করে, তাই তো। পঞ্চায়েত প্রধান এরা করে। তার মানে গ্রামের প্রশাসনিক কার্যকলাপ কার দ্বারা পরিচালিত হয়? পঞ্চায়েতের দ্বারা পরিচালিত হয়। ঠিক একই রকম শহরের যে প্রশাসনিক কার্যকলাপ, মানে শহরের রাস্তাঘাট
নিকাশি, আলোর ব্যবস্থা কারা করে? পৌরসভা, তাই তো? পৌরসভা, পৌর প্রতিষ্ঠান, তাই তো? বা মিউনিসিপ্যালিটি। তো মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন করতে পারে, ক্যান্টনমেন্ট বোর্ড করতে পারে, অথবা নোটিফাইড টাউন এরিয়া কমিটি করতে পারে। তো যদি কোনো বসতিতে মিউনিসিপ্যালিটি থাকে বা কর্পোরেশন থাকে, কর্পোরেশন অফিস, ওর দ্বারা প্রশাসনিক কার্য পরিচালনা হচ্ছে, বা ক্যান্টনমেন্ট বোর্ড অফিস আছে, এর দ্বারা ওই শহরের বা বসতির প্রশাসনিক কার্যকলাপ পরিচালিত হচ্ছে, রাস্তাঘাটের ব্যবস্থা, আলোর ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, এগুলো করা হচ্ছে, অথবা নোটিফাইড টাউন এরিয়া কমিটি আছে, এদের দ্বারা পরিষেবা ভিত্তিক কাজগুলো হচ্ছে, যেটা বলছে রাস্তাঘাট, জলের ব্যবস্থা, রাস্তার আলো, এইসব ব্যবস্থা করা হচ্ছে, ঠিক আছে? তবেই এই বসতিটাকে পৌর বসতি বলা হবে। তাহলে এই 4টা বৈশিষ্ট্য যদি থাকে কোনো বসতিতে, সেই বসতিটাকে বলা হবে কি? পৌর বসতি। তাহলে দেখো, পৌর বসতির ন্যূনতম জনসংখ্যা কত? পৌর বসতির ন্যূনতম জনসংখ্যা 5,000 জন বা তার বেশি, তাই তো? আর যদি কোনো বসতির জনসংখ্যা এই 5,000 জনের কম হয়, তখন সেটাকে আমরা কি বলি? আগেই কি বলেছি? গ্রামীণ বসতি, তাই তো? এবার দেখো, তো কোনো বসতির জনসংখ্যা যদি এই 5,000 থেকে 1 লক্ষ পর্যন্ত হয়, কোনো বসতির জনসংখ্যা 5,000 থেকে 1 লক্ষ পর্যন্ত, তখন সেই পৌর বসতিটাকে টাউন বা শহর বলা হয়। ক্লিয়ার? এবার দেখো, এবার টাউন বা শহর হতে গেলে শুধুমাত্র জনসংখ্যা 5,000-এর বেশি হলেই যে হবে তা কিন্তু নয়, ঠিক আছে? জনসংখ্যা 5,000-এর বেশি হলেই যে সেটাকে টাউন বা শহর বলা হচ্ছে তা কিন্তু নয়। টাউন বা শহর হতে গেলে কি বলতো? সরকারি অনুমোদনের প্রয়োজন, সরকারি স্বীকৃতির প্রয়োজন, সরকার দ্বারা স্বীকৃতি হওয়ার প্রয়োজন। সরকার যদি ওই বসতিতে পৌরসভা গঠন করে, তখন সেটা শহর হবে। আর যদি পৌরসভা গঠন না করে, জনসংখ্যা 5,000-এর বেশি, কিন্তু সরকার সেখানে পৌরসভা গঠন করলো না, ওই বসতির জনসংখ্যা 5,000-এর বেশি এবং ওই বসতির প্রশাসনিক কাজকর্ম পঞ্চায়েত বা প্রধান গ্রাম পঞ্চায়েত দ্বারাই পরিচালিত হচ্ছে, তখন কিন্তু সেই বসতিটা কি গ্রামীণ বসতির মধ্যেই পড়বে, ঠিক আছে? এই সংজ্ঞা অনুসারে কি বলছি? গ্রামীণ বসতির মধ্যেই কিন্তু পড়বে। তাহলে জনসংখ্যা 5,000-এর বেশি বা 5,000, কিন্তু কাজকর্ম, প্রশাসনিক কাজকর্ম বা পরিষেবামূলক কাজকর্ম পরিচালনা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের দ্বারা, তখন সেটা হচ্ছে কি? গ্রামীণ বসতি। জনসংখ্যা 5,000-এর বেশি হওয়া সত্ত্বেও গ্রামীণ বসতি, এই সংজ্ঞা অনুযায়ী, ঠিক আছে? কখন পৌর বসতি হবে? যদি সরকার ওই বসতিতে কি করে বলছি? যদি একটা পৌরসভা, তাই তো, মিউনিসিপ্যালিটি গঠন করে, তখন সেই বসতিটা পৌর বসতি হবে। তার মানে সরকারি স্বীকৃতির প্রয়োজন, ঠিক আছে? এবার দেখো, তো এই যে এটা কত? 1971 সালের সংজ্ঞা। এবার 2011 সালে এই সংজ্ঞার কিছুটা পরিবর্তন ঘটানো হয়েছে, এই সংজ্ঞার কিছুটা পরিবর্তন করা হয়েছে। কিরকম? দেখো, যে যদি জনসংখ্যা, কোনো বসতির জনসংখ্যা 5,000 জন বা তার বেশি আছে, কিন্তু কাজকর্ম, পরিষেবামূলক কাজকর্ম বা প্রশাসনিক কাজকর্ম গ্রাম পঞ্চায়েতের দ্বারা হচ্ছে, কি বলছি? গ্রাম পঞ্চায়েতের দ্বারা হচ্ছে, ওই বসতিতে এই মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন বা নোটিফাইড টাউন এরিয়া কমিটি দ্বারা পরিচালিত হচ্ছে না, নেই, ঠিক আছে? জনসংখ্যা 5,000-এর বেশি, কিন্তু পৌরসভা নেই, মিউনিসিপ্যালিটি অফিস নেই, তাহলে সেই বসতিটাকে এই 2011 সালের সংজ্ঞা অনুযায়ী সেন্সাস শহর বলা হবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে সেন্সাস শহর কি? যদি জনসংখ্যা কত? 5,000 বা তার বেশি, কিন্তু পরিষেবামূলক বা প্রশাসনিক কাজকর্ম পরিচালিত হচ্ছে কার দ্বারা? গ্রাম পঞ্চায়েতের দ্বারা, পৌরসভা দ্বারা নয়, তখন সেই শহরটাকে বলা হবে, সেই বসতিটাকে বলা হবে কি? সেন্সাস শহর। ক্লিয়ার? আবার দেখো, যদি এরকম হয় যে বসতির জনসংখ্যা 5,000 জন বা তার বেশি এবং ওই বসতিতে একটি পৌরসভা অফিস আছে বা কর্পোরেশন অফিস আছে, ক্যান্টনমেন্ট বোর্ড আছে বা টাউন এরিয়া কমিটি আছে, ওই কমিটির দ্বারা বা পৌরসভার দ্বারা প্রশাসনিক কাজকর্ম এবং পরিষেবামূলক কাজকর্ম পরিচালিত হচ্ছে, তখন সেই বসতিটাকে বলা হবে স্ট্যাটুটারি বা বিধিবদ্ধ শহর। কি বলছি? স্ট্যাটুটারি বা বিধিবদ্ধ শহর।
ঠিক আছে, মনে রাখবে কোনো কোনো ক্ষেত্রে যদি জনসংখ্যা 5,000 জন থেকে কিছুটা কমও হয়, কিন্তু ওই বসতিতে যদি এই 4 নম্বর পয়েন্ট মানে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড বা টাউন এরিয়া কমিটি আছে যার দ্বারা পরিষেবামূলক কাজকর্মগুলো পরিচালিত হচ্ছে, ঠিক আছে, তাহলেও কিন্তু সেই বসতিটাকে এই স্ট্যাটুটারি শহর বা বিধিবদ্ধ শহর বলা হবে। এরপর দেখো, এই যে আমাদের দেশে পৌরবসতি বা শহরের ন্যূনতম জনসংখ্যা ধরা হচ্ছে কত, 5,000 জন, তাই তো, কিন্তু পৃথিবীর এক এক দেশে কিন্তু এক এক রকম ন্যূনতম জনসংখ্যা ধরা হয়। শহর বা পৌরবসতির ন্যূনতম জনসংখ্যা এক এক রকম ধরা হয়। যেমন এগুলো মনে রাখবে তোমরা, যে সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড এই কটা দেশে কোনো বসতির জনসংখ্যা ন্যূনতম জনসংখ্যা 250 জন, মানে কোনো বসতির জনসংখ্যা যদি 250 জন বা তার বেশি হয় তখন সেটাকে বলা হয় ওদের দেশে পৌরবসতি, ঠিক আছে। আবার দেখো, আইসল্যান্ডে যদি কোনো বসতির জনসংখ্যা 300 জন বা তার বেশি হয় তখন তাদের দেশে সেটাকে বলা হয় পৌর বসতি। আবার ঠিক একই রকমভাবে দেখো, কানাডা, ভেনেজুয়েলা যদি কোনো বসতির জনসংখ্যা 10,000 জন ধরা হয়, 10,000 জন বা তার বেশি থাকে, তাহলে তাদের দেশে সেই বসতিটাকে বলা হবে কি, পৌর বসতি। আবার ফ্রান্স, পর্তুগাল, ইউক্রেন এইসব দেশগুলোতে যদি বসতির ন্যূনতম জনসংখ্যা 2,000 জন বা তার বেশি হয় তখন তাদের দেশে সেই বসতিকে বলা হয় পৌর বসতি। আবার ইউএসএ মানে আমেরিকা যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড এই দেশ দুটোতে বসতির জনসংখ্যা যদি 2,500 জন, 2,500 জন বা তার বেশি হয় তাহলে সেই বসতিটাকে বলা হয় পৌর বসতি। আবার গ্রিস ও স্পেনে এই দুই দেশে যদি কোনো বসতির জনসংখ্যা 10,000 জন বা তার বেশি হয় তাহলে তাদের দেশে সেই বসতিটাকে বলা হয় পৌর বসতি, ঠিক আছে। তো পৌর বসতি সম্পর্কে এই হচ্ছে পৌর বসতির সংজ্ঞা এবং পৌর বসতির সাধারণ পরিচয়, ঠিক আছে। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। এর পরের ক্লাসে আমরা পৌর বসতির বিভিন্ন রকম শ্রেণীবিভাগ সম্পর্কে ডিটেলসে জানব, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।